অবশেষে গায়ে হলুদের আসরেই সাক্ষ্য জানতে পারল ঝিলের অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক নেই, ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই। গায়ে হলুদের আসরে সাক্ষ্য মিনুকে বলে, আপনার মেয়ে এখানে কেন আসলো না? সে কি নিজের মনের দুঃখে এখানে আসলো না, নাকি তার বয়ফ্রেন্ড তাকে ছাড়লো না? মিনু তখন সাক্ষ্যকে বলে, ওর না ওইসব কিছু নেই। মেয়েটা আমার তোমার অপমান সহ্য করতে না পেরে এই শহর ছেড়েই চলে যাচ্ছে। মেয়েটা আমার সব কিছু ছেড়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। যেই মেয়েটা গান গাইতে এত ভালোবাসতো, সেই মেয়েটা তোমার জন্য গান ছেড়ে দিয়েছে। এই সব কিছুর জন্য তুমিই দায়ী। মিনুর কথা শুনে এক মুহূর্ত দেরি না করে গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে ঝিলকে ফিরিয়ে আনতে ছুটে যায় সাক্ষ্য। বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চৈতির মা বাবা সাক্ষ্যর বাড়িতে আসে। সাক্ষ্যর পরিবারের সবাই বেশ খুশি। আপ্যায়ন করে তাদেরকে বসতে দেওয়া হয়। এরপরেই সাক্ষ্যকে ডাকে সাক্ষ্যর মা। সাক্ষ্য নিজের ঘর থেকে আসে, সবাইকে হাই হ্যালো বলে। তখনই সাক্ষ্যর মা বলেন, নমস্কার করো। সাক্ষ্য সবাইকে নমস্কার জানায়। চৈতির মা বলে, আজকালকার ছেলেমেয়েরা পায়ে হাত দিয়ে প্রণাম করে না, সে অভ্যেস তাদের নেই। তখনই সাক্ষ্য বলে, কি বলুন তো, প্রণাম আসে শ্রদ্ধা ভক্তি থেকে, মন থেকে। পায়ে হাত দিয়ে প্রণাম করাকে আমি বিশ্বাস করি না। চৈতির বাবা বলেন, তাই তো। আর তাছাড়াও পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না বাবা, তুমি বসো। এরপরেই সাক্ষ্য সবার সাথে সেখানে বসে। বিয়ে নিয়ে আলোচনা হয়। যত দ্রুত সম্ভব সাক্ষ্য চৈতির বিয়ে দিতে চায় দুই পরিবার। একই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের করার প্রস্তাব দেন চৈতির মা। এরপরেই চৈতির মা ঝিলকে নিয়েও কথা বলেন। ঝিল বস্তির মেয়ে, এই সকল বস্তি টাইপ মেয়েরা কখনোই ভালো হয় না। বিয়েতে আবার কোনো ঝামেলা অশান্তির সৃষ্টি করবে না তো? যদিও সাক্ষ্যর বাবা সেই কথার প্রতিবাদ জানান। সাক্ষ্যর বাবা বলেন, বস্তিতে থাকলেও কেউ বস্তি টাইপ হয়ে যায় না, ঠিক তেমনি ভদ্র বাড়িতে থাকলেও কেউ ভদ্রলোক হয়ে যায় না, সবাই ভদ্রলোক টাইপেরই হয়। তাই কথা বলার সময় বস্তি টাইপ, ভদ্রলোক টাইপ এ ধরনের টাইপ ইউজ করবেন না, এতে করে শুনতে খুব খারাপ লাগে। তাছাড়াও যে মেয়েকে জানেন না চেনেন না সেই মেয়েকে নিয়ে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। মেয়েটা ভালো বলেই সাক্ষ্যকে ছেড়ে গেছে। এ বাড়ির বউ হয়েও সে এ বাড়ি ছেড়ে গেছে। মেয়েটা যদি সত্যি খারাপ হতো এত সহজে সাক্ষ্যকে ছাড়তো না। এরপরেই চৈতির মা বলেন, দেখুন, আমরা আমাদের সন্তানকে কোলে পিঠে করে খুব যত্নে বড় করেছি, মানুষের মতো মানুষ করে তুলেছি। তাই আমাদের মেয়ে যাতে সারা জীবন ভালো থাকে, আমরা মা বাবা হিসেবে তো সেদিকটাই নজর রাখব। যেহেতু আপনাদের ছেলের বিয়ে হয়েছিল, তাই এই কথাগুলো বলেছি আর কি। চৈতির বাবা বলেন, এসব কথা ছাড়ো না, সব কিছু জেনে শুনেই তো আমরা এখানে এসেছি। চৈতি সাক্ষ্যকে বলে, তোর এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? সাক্ষ্য বলে, বড়রা যেটা ঠিক করবেন সেটাই হবে। তাছাড়া আমি তো আগেই সব বলেছি, আমার এখন আর কিছুই বলার নেই। সাক্ষর মা চৈতিকে বলে, চৈতি তোমার কিছু বলার আছে? চৈতি বলে, না আন্টি, তোমরা যেটা ঠিক করবে সেটাই হবে। দেখো, আমি কখনোই আমার মা বাবার ইচ্ছের বিরুদ্ধে যাইনি, তাদের অবাধ্য হইনি, আর এখন তোমাদেরও অবাধ্য হব না। চৈতির মা বলে, আমাদের বাড়ির মেয়ে তো আপনাদের বাড়ির বউ হয়ে আসছে, একবার বউ হয়ে আসুক, আপনারাই বুঝতে পারবেন মেয়েটা কতটা ভদ্র। আমাদের মেয়ে ভীষণ বাধ্য, ভীষণ। এই দেখুন না, এত বড় একজন ডাক্তার হয়েছে, অথচ ভেতরে একটু অহংকার নেই। সাক্ষর বাবা বলেন, ডাক্তার হতে গেলে অহংকারী হতে হবে কেন? অহংকার থাকা তো ভালো নয়। তাছাড়া অহংকার মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। অহংকার থাকলে তো সে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না। চৈতির বাবা বলেন, না মানে এখনকার ছেলেমেয়েরা ডাক্তারি পড়েই তো অনেক শো অফ করে, সেজন্যই ও কথাটা বলেছে। চৈতির মা বলেন, আমাদের মেয়ে একটু অহংকারী নয়। সাক্ষর বাবা বলেন, দেখুন, অহংকার থাকা ভালো নয়। এরপরে চৈতির মা আবারও ঝিলকে টেনে কথা বলে। চৈতির মা বলেন, দেখুন, আপনারা আমাদেরকে এটাই ইনশিওর করুন যে ওই মেয়েটা যাতে কোনোভাবেই আমার মেয়ের জীবন নষ্ট করতে না আসে, তার জীবনে কোনো ঝামেলা অশান্তির সৃষ্টি করতে না আসে, ব্যাস এতটুকুই। তখনই সাক্ষর মেজমা বলেন, দেখুন, ওদের তো ডিভোর্স হয়ে গেছে, আর আমরা এটাও শুনেছি ওই মেয়েটার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, মানে ওর বয়ফ্রেন্ড আছে আর কি। ওর বয়ফ্রেন্ডই হয়তো ওকে তাড়া দিচ্ছিল, তাই ও তাড়াতাড়ি ডিভোর্স করে চলে গেছে। তাই এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন, এ নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। সাক্ষ্য বলে, মেজমা প্লিজ, যার সম্পর্কে কথা বলছো সে তো এখানে নেই, তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেন কথা বলছো? তখনই সাক্ষর মেজকা বলে, দেখো, ঝিলের সাথে তো সাক্ষর ডিভোর্স হয়ে গেছে, সব ঝামেলা চুকে গেছে,
তাই মিনুকে যদি আবারও এই বাড়িতে কাজে রাখা যেত, না মানে এই বাড়িতে কাজ না করার তার কোনো কারণ নেই, বরং মিনু এই পরিবারের অনেক কিছুই জানে, এখানে কাজ করলে আমাদেরও সুবিধা হবে। এরপরেই চৈতি বলে, আমি তো আসার পথে ঝিলকে দেখেছি একজন ছেলের সাথে, মনে হয় ওটাই ওর বয়ফ্রেন্ড হবে। ভাঙ্গাচোরা একটি বাইকে চড়ে দুজনে যাচ্ছে। ঝিল তো আবার সেই ছেলেকে জাপটে জড়িয়ে ধরে রেখেছে। দুজনেরই হাসি মুখ, ঝিলকে দেখে বোঝাই যাচ্ছে না কালই ওর ডিভোর্স হয়েছে। কথাটা শুনে সাক্ষ্য খুব রেগে যায়, কিন্তু সে সেটা বুঝতে দেয় না। সাক্ষ্য তখন তার পরিবারকে বলে, দেখো মা, তোমরা যেটা ঠিক করেছ সেটাই হবে। আমি চাইছি ঝিলের মা, এমনকি ঝিল ওর বোন, তারাও যদি চায় এ বাড়িতে কাজে আসতে পারে। আমার আশীর্বাদের রান্না সব মিনু মাসিকে দিয়েই করিয়ে নাও। যতই হোক ওদেরও তো টাকার প্রয়োজন পড়লে আমি ওদের আরও বেশি টাকা দেব। তখনই চৈতির বাবা সাক্ষ্যকে বলে, সাক্ষ্য, তোমার চেহারার মধ্যে একটি ভালো মানুষই আছে, তাই তুমি এতটা নিষ্ঠুর হইও না। এই নিষ্ঠুরতা তোমাকে মানায় না। সাক্ষ্য বলে, মানে? সাক্ষ্যর বাবা বলেন, উনি ঠিক কথাই বলেছেন। উনি যেটা বলেছেন এক্কেবারে ঠিক বলেছেন, এখন বাকিটা তুমি বুঝে নাও। সাক্ষ্য বলে, আমি তো বললাম আমার আশীর্বাদের রান্না মিনু মাসিই করবে। এবারে সাক্ষ্য নিজের ঘরে চলে যায়। সাক্ষ্যর বাবা মনে মনে ভাবে, সাক্ষ্য, অভিমান তোকে এই অবধি নেমে এনেছে। তুই মেয়েটাকে আরও কষ্ট দিবি বলে এই সিদ্ধান্ত নিয়েছিস? আমার ছেলে হয়ে তুই এত বড় অন্যায় করতে পারিস না। এরপর দেখানো হয় ঝিল রাস্তা দিয়ে হেঁটে আসছে। সাক্ষ্য গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ ঝিলকে দেখেই সাক্ষ্য বলে, এই শোনো, এই শোনো, এদিকে এসো। ঝিল সাক্ষ্যর কোনো কথাই শোনে না, বরং মুখ বাঁকা করে ওখান থেকে চলে যায়। সাক্ষ্য তখন গাড়ি থেকে নেমে আসে। সাক্ষ্য ঝিলকে বলে, কি হলো, তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ঝিল বলে, আমার একটা নাম আছে। হ্যাঁ, আপনি রাস্তার মাঝখানে এই মেয়ে বলে ডাকছেন কেন? আমার নাম নেই? আপনি জানেন না আমার নাম? সাক্ষ্য বলে, তো তুমি অসুস্থ শরীরে বাড়ি থেকে বেরিয়েছো কেন? ঝিল বলে, বেরিয়েছি, বেশ করেছি। সাক্ষ্য বলে, ও বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ বুঝি, নাকি দেখা করে ফিরলে? তুমি তো আবার বয়ফ্রেন্ডের বাইকে তাকে জড়িয়ে হেসে হেসে ঘুরে বেড়াচ্ছ। তো তোমার বয়ফ্রেন্ড তোমাকে একলা ছাড়লো কেন? সে জানে না তুমি অসুস্থ? সারা শহর ঘুরে বেড়াতে পারে আর তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিতে পারে না? অবশ্য এটা সে কী করে বুঝবে? তার পেটে তো কোনো বিদ্যা নেই। সে নিশ্চয়ই কোনো বস্তির ছেলে, মারপিট করে রোজগার করে, কি ঠিক তো? ঝিল বলে, আমার বয়ফ্রেন্ড যেমনই হোক না কেন, তাকে নিয়ে আপনারা তো কিসের চিন্তা? আপনি নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলুন না। কবে করছেন বিয়ে? সাক্ষ্য বলে, করছি, খুব তাড়াতাড়ি বিয়ে করছি, আর তোমাকে সেই বিয়েতে ইনভাইটও করব। এসো তুমি, কেমন? সাক্ষ্যর মুখে কথাটা শুনে ঝিল ভীষণ রেগে যায়, কিন্তু সে বুঝতে দেয় না। এরপরেই সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে বলে, বাবা, শীতেতে সিঁদুর নেই, হাতে শাঁখাপলা নেই, সব কিছু খুলে ফেলেছো তাই না? ঝিল বলে, তাছাড়া কি করব? যে বিয়েটাই নেই, সম্পর্ক নেই, যার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে, তার নামে শাঁখাপলা পরে ঘুরে বেড়াবো? তারপরে নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব? সাক্ষ্য বলে, দেখো, তুমি কি করবে না করবে সেটা তোমার বিষয়, কিন্তু ভুলে যেও না তুমি আমার পেশেন্ট। তাই তোমার ভালো মন্দ দেখা আমার দায়িত্ব, আর আমি নিজের দায়িত্ব ঠিক পালন করব। তাই আমি যেটা বলবো তোমাকে সেভাবেই চলতে হবে। তুমি যাতে এখন অসুস্থ হয়ে যাও, সবাই তো এটাই বলবে যে আমি ঠিকঠাক করে তোমার চিকিৎসা করিনি। তখন তো লোকে আমাকেই দোষারোপ করবে। ঝিল বলে, আপনার যা চিকিৎসা করার ছিল আপনি করেছেন, এখন আপনার আর কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই আপনার। তো বন্ধুরা, বুঝতেই পারছো, সাক্ষ্য ঝিল যারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, শুধুমাত্র চৈতির বলা মিথ্যে কথার ওপর ভিত্তি করে একে অন্যের মনে অভিমান জমেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, চৈতির কথাকে বিশ্বাস করে ঝিল সাক্ষ্যর দূরত্ব তৈরি হলেও সেই দূরত্ব বেশি দিন আর স্থায়ী হবে না। গায়ে হলুদের দিনে সাক্ষ্য আসল সত্যি জানতে পারবে আর ঝিলকে ফিরিয়ে আনবে। এবার দেখার অপেক্ষা চৈতির সাথে বিয়ে ভেঙে সাক্ষ্য ঝিলকে বিয়ে করে কিনা। কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।